সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। অধ্যায়টি একজন বিনিয়োগকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ দিয়ে মুনাফা অর্জন করতে চায়। আর এই মুনাফা অর্জন করতে গেলে তার প্রতিষ্ঠানে শুধু নিজস্ব মূলধন কিন্তু যথেষ্ট হয় না। তার নিজস্ব মূলধনের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হয়, এবং এই মূলধন সংগ্রহ করার জন্য কিন্তু তার নির্দিষ্ট একটা ব্যয় হয়। আমরা এই অধ্যায়ে দেখব যে এই মূলধন ব্যয়টা কিভাবে হয় বা কিভাবে আমরা গণনা করতে পারি, বা এই মূলধন ব্যয়টা নির্ণয় করার কারণ কি। অর্থাৎ আমরা আজকের এই অধ্যায়টি সম্পর্কে জানব। এই অধ্যায়টি পড়ার পরে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো যে মূলধন ব্যয় জিনিসটা আসলে কি, তারপর মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য কি, কেন আমরা এই মূলধন ব্যয়টা নির্ণয় করব। তারপরে মূলধন খরচ নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো, এবং মূলধন খরচের ভিত্তিতে বিভিন্ন উৎসের মূল্যায়ন করতে পারবো। অর্থাৎ কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে আমার খরচটা কম হচ্ছে সেটা নির্ধারণ করতে পারবো, যেহেতু প্রতিটি ব্যবসায়ী বা বিনিয়োগকারী কিন্তু মুনাফার দিক থেকে সর্বোচ্চটুকু সংগ্রহ করতে চায়। তো আমরা শুরু করছি এই চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টারের নাম ছিল মূলধন ব্যয়, ইংলিশে বলা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, সংক্ষেপে সিওসি। সিওসি নামটা শুনে তোমাদের নিশ্চয় একটি জনপ্রিয় গেমসের কথা মনে পড়ে গেছে। আজকের পর থেকে নন কমার্স স্টুডেন্টরা সিওসি কে একটি গেম হিসেবে জানবে, কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসেবে তোমরা জানবে সিওসি অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল, মানে কি মূলধন ব্যয়। আমরা আজ থেকে কস্ট অফ ক্যাপিটাল বা সিওসি মানে জানবো মূলধন ব্যয়। তাহলে মূলধন ব্যয়, প্রথমে আমরা মূলধন ব্যয় সম্পর্কে ধারণা নিব। যখন কোনো ব্যক্তি বিজনেসের ক্ষেত্রে নিজস্ব মূলধন বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা নিজস্ব মূলধনের পাশাপাশি বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করলো, কিছু অর্থ ব্যাংক থেকে ঋণ নিল, কিছু অর্থ শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করলো, এই প্রত্যেকটা উৎস থেকে মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু একটি ব্যয় রয়েছে। ব্যয়টা কি? যদি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আমি ঋণ নিই, এর এগেনস্টে সে যদি কোনো কিছু প্রত্যাশা করে, কোনো আয় প্রত্যাশা করে, অথবা ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই, ব্যাংকে আমার যে পরিমাণ সুদ প্রদান করতে হবে, অথবা শেয়ার বিক্রয় করে যদি আমি মূলধন সংগ্রহ করি, এই শেয়ার মালিকদেরকে আমার যে পরিমাণ লভ্যাংশ প্রদান করতে হবে, এর প্রত্যেকটি এক একটি মূলধনের ব্যয়। অর্থাৎ ঋণ করলে ঋণের এগেনস্টে যে সুদ দিচ্ছি সেটি এই ঋণ মূলধনের ব্যয়, শেয়ার বিক্রয় করলে শেয়ারের এগেনস্টে শেয়ার মালিকদের যে লভ্যাংশটা প্রদান করছি এটি হচ্ছে শেয়ার মূলধন ব্যয়। তাহলে নিজস্ব মূলধন, নিজস্বভাবে যদি আমি আমার প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করি, এর কি কোনো ব্যয় রয়েছে? তোমাদের কি মনে হয়, এর কি কোনো ব্যয় আছে? হ্যাঁ, এটিরও ব্যয় রয়েছে। এই ব্যয়টাকে বলবো আমরা সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। আমি একটু বোর্ডে লিখছি, সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। বিষয়টা কি খেয়াল করে দেখো তো। মনে করো 10 লক্ষ টাকা আমার নিজস্ব মূলধন ছিল, এটি আমি আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করলাম।
আচ্ছা, এই 10 লক্ষ টাকা আমি যদি আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে যদি কোনো ব্যাংকে রাখতাম বা অন্য কোনো প্রকল্পে বিনিয়োগ করলাম, ব্যাংকে রাখলে ধরলাম কোনো ব্যাংক আমাকে 10% হারে সুদ দিত, তাহলে এই 10% হতো আমার ইনকাম। অথবা আমি অন্য কোনো প্রকল্পে যদি বিনিয়োগ করতাম, তাহলে সেই প্রকল্প থেকে আমার কিছু ইনকাম হতো। তাহলে যেহেতু আমি অন্য কোনো প্রকল্পেও বিনিয়োগ করলাম না, ব্যাংকেও টাকাটা রাখলাম না, তাহলে আমি আমার নিজস্ব বিজনেসে টাকাটা নিয়ে আসাতে আমার যে দুটো সুযোগ বা অন্য যে সুযোগটা হারিয়ে ফেললাম, এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তো আশা করি মূলধন ব্যয় জিনিসটা কি, মোটামুটি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি আর একবার একটু রিপিট করছি। মূলধন সংগ্রহ জন্য করে, বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করার জন্য করে যে ব্যয়টা আমাদেরকে করতে হয়, এটাকে বলছি আমরা মূলধন ব্যয়। এখন এই মূলধন ব্যয়টাকে কিভাবে নির্ণয় করব? একটা কোম্পানি তো বিভিন্ন ধরনের মূলধন ইউজ করতে পারে। কোনো ব্যক্তি শুধু নিজস্ব মূলধন ইউজ করতে পারে, কোনো ব্যক্তি নিজস্ব মূলধনের পাশাপাশি বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিতে পারে, ব্যাংক থেকে ঋণ নিতে পারে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার বিক্রয় করতে পারে। তাহলে এই ব্যয়টা নির্ণয় করব কি করে? যদি স্পেসিফিকলি বলা হয় যে কোম্পানির সাধারণ শেয়ার ব্যয় কত, সেটা আমরা আলাদা করে নির্ণয় করব। যদি বলা হয় টোটাল মূলধন ব্যয় কত, তাহলে কি করতে হবে? যতগুলো উৎস থেকে আমরা মূলধন সংগ্রহ করেছি, সেই সবগুলোর উৎসর ব্যয় নির্ণয় করে সেটার গড় নির্ণয় করতে হবে। এটার গড় নির্ণয় করার পরে যে মূলধনটা পাবো আমরা, এটাকে বলবো আমাদের ওই প্রতিষ্ঠানের জন্য গড় মূলধন ব্যয়। অর্থাৎ টোটাল মূলধন সংগ্রহ করতে গড়ে তার এত পার্সেন্ট বা এত টাকা খরচ হয়। এখন এই মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, মূলধন ব্যয় কেন নির্ণয় করতে হবে? মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য প্রথমটি বলছে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। দেখো, মনে করো কোনো ব্যবসায়ী সোনালী ব্যাংক থেকে 18% সুদ প্রদানের নিমিত্তে 50 লক্ষ টাকা ঋণ নিয়ে একটা ব্যবসা শুরু করল। ব্যবসা শুরু করতে যে দেখা গেল সে মাত্র 10% হারে ইনকাম করতে পারছে। তাহলে সে ব্যাংক থেকে ঋণ নিল, 18% সুদ প্রদান করবে এই শর্তে। সে ইনকাম করতে পারলো মাত্র 10%। তাহলে এখনো কিন্তু 8% সুদ দায়বদ্ধ থেকে যাচ্ছে সোনালী ব্যাংকের কাছে। তার মানে একজন বিনিয়োগকারীকে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার মূলধন ব্যয়টা এমন কাঙ্ক্ষিত পর্যায়ে রাখবো যাতে করে আমার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা পর্যাপ্ত হয়, ওই ঋণের সুদ প্রদানের পরেও আমার কাছে মুনাফা স্বরূপ আরো কিছু থেকে যায়। তা না হলে কিন্তু কারবারটি লস হবে বা ব্যর্থ হবে, মানে এই কারবারটি অবশেষে বন্ধ করে দিতে হবে, কারণ আমরা কিন্তু ব্যাংকের কাছে দায়বদ্ধ থেকে যাচ্ছি। এক, বিনিয়োগ সিদ্ধান্ত। এরপরে আমরা দেখব দ্বিতীয়ত কি কারণে আমাদের মূলধন ব্যয় নির্ণয় করা প্রয়োজন। মূলধন কাঠামো সংক্রান্ত। মূলধন কাঠামো কি? প্রতিটাই কোম্পানির কিন্তু নিজস্ব একটা পলিসি থাকে। তারা কত অংশ নিজস্বভাবে মূলধন সংগ্রহ করবে, কত পার্সেন্ট ঋণ সংক্রান্ত, এটাকে বলা হচ্ছে কাম্য ঋণ নীতি। অর্থাৎ কি পরিমাণ ঋণ নিয়ে একটা প্রতিষ্ঠান বিজনেস করতে পারে। হতে পারে কোনো আমি একটু বলছি নি, হতে পারে কোনো কোম্পানি নিজস্বভাবে 50% মূলধন সংগ্রহ করে আর 50% ঋণ মূলধন ইউজ করতে পারে। এটা তাদের 50-50 পলিসি হতে পারে। আবার অন্য কোনো প্রতিষ্ঠান 60% বা 40% এইরকম হতে পারে। আবার কোনো প্রতিষ্ঠান 40% বা 60%। অর্থাৎ প্রতিটি কোম্পানির কিন্তু নিজস্ব একটা কাম্য ঋণ নীতি রয়েছে। কি পরিমাণ ঋণ নিয়ে তারা বিজনেস করতে চায়, এই বিষয়গুলো জানার জন্য করে আমাদের মূলধন ব্যয়টা নির্ণয় করা অত্যন্ত জরুরি। আচ্ছা, এই যে
ঋণ নিয়ে বিজনেস করবে 40-60 50-50 বা 60-40, আমরা বিভিন্ন পলিসির কথা বললাম। ঋণ নিয়ে বিজনেস করাটা আপাতত দৃষ্টিতে, তোমাদের দৃষ্টিতে কি মনে হয়? এটি কি প্রতিষ্ঠানের জন্য ভালো না খারাপ? তোমাদের কি মনে হয়? আপাতত দৃষ্টিতে ঋণ নিয়ে বিজনেস করাটাকে যদি আমরা মনে করি ঝুঁকি বহুল মনে করি বা এর খরচ মনে করি, তোমাদের হয়তো মনে হচ্ছে যে ঋণ নিয়ে যদি বিজনেস করে তাহলে তো নিশ্চয়ই সুদ প্রদান করতে হবে, তাহলে এটা তো প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই না? তোমাদেরও কিন্তু তাই মনে হচ্ছে। আসলে ঋণ নিয়ে বিজনেস করার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি, কোম্পানি যতটুকু অংশ ঋণ মূলধন ব্যবহার করে এর এগেনস্টে যে পরিমাণ সুদ প্রদান করে সেই অংশটুকুর জন্য করে কোম্পানিকে ট্যাক্স প্রদান করতে হয় না। অর্থাৎ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি ঋণ মূলধন ব্যবহার করে তাহলে ওই ঋণ মূলধন ব্যয় যতটুকু রয়েছে ততটুকুর পর সরকারকে ট্যাক্স দিতে হয় না। একটা উদাহরণ দেখো, মনে করো আমি 10% সুদ প্রদানের জন্য করে, মানে 10% সুদের হারে আমি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, 10% সুদ প্রদান করব, সোনালী ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি বিজনেস করার জন্য করে। এখন আপাতত দৃষ্টিতে আমার ঋণ মূলধন ব্যয় কত? 10%। এই 10%কে বলা হচ্ছে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়, অর্থাৎ কর প্রদানের পূর্বে আমাদের এই মূলধন ব্যয়টাকে আমরা বলছি 10%। কিন্তু যদি কোম্পানি 30% হারে কর প্রদান করে থাকে, কর্পোরেট কর সাধারণত 30% এইরকমই হয়ে থাকে, যদি 30% কর দেয় তাহলে কিন্তু এই 10%-এর ওপর কোম্পানি কি করবে? 30% ছাড় পাবে। অর্থাৎ কোম্পানিকে তখন অনলি 7% ব্যয় হবে। অর্থাৎ এই যে 30% কর ছাড় পেয়ে তার খরচটা কততে নেমে আসলো? প্রথমে আমরা দেখলাম 10% হারে তাকে ঋণের সুদ প্রদান করতে হচ্ছে, এখন তাকে প্রদান করতে হবে অনলি 7%। তাহলে ঋণ মূলধন ব্যয় করার কিন্তু একটা সুবিধা আমরা এখানে দেখলাম। আরেকটা বিষয় হতে পারে, আমি যদি ঋণ গ্রহণ না করতাম তাহলে কি করতে হতো? আমার নিজস্ব মূলধনটা সেখানে বিনিয়োগ করতে হতো। যেহেতু ঋণ মূলধন আমি সংগ্রহ করলাম তাহলে আমার নিজের টাকাটা কিন্তু আমি এখন অন্য কোনো প্রকল্পে আবার বিনিয়োগ করতে পারবো। তো যাই হোক, প্রতিটি কোম্পানির এরকম নিজস্ব কাম্য ঋণ নীতি রয়েছে, তারা কোন পলিসিতে ঋণ গ্রহণ করবে এটি জানার জন্য করে আমাদের মূলধন ব্যয় নির্ণয় করা অত্যন্ত জরুরি। এখন মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র দেখব আমরা। মোটামুটি দেখি, দীর্ঘমেয়াদী তহবিল হতে কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করে মোটামুটি 4টি উৎস থেকে। প্রথম হচ্ছে ঋণ মূলধন সংগ্রহ করে তারা, এরপর অগ্রাধিকার শেয়ার মূলধন থেকে মূলধন সংগ্রহ করে, এরপরে সাধারণ শেয়ার মূলধন সংগ্রহ করে, এবং আরেকটি রয়েছে কোম্পানির সঞ্চিত তহবিল বা সংরক্ষিত আয়। এই 4টি তহবিল থেকে মোটামুটি তারা ঋণ সংগ্রহ করে থাকে। প্রথমে আমরা বুঝে নিব যে ঋণ মূলধন বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান থেকে বড় বড় কোম্পানি কি করে, বন্ড বা ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে এক। এরপরে অগ্রাধিকার শেয়ারটা ঋণ মূলধন থেকে একটু পার্থক্য, ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়। যদিও কোম্পানি প্রতি বছরই এই লভ্যাংশ দিতে বাধ্য থাকে না, তারপরেও যে বছর পর্যাপ্ত পরিমাণ মুনাফা অর্জন করে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হয়, এবং অন্যান্য শেয়ারের পূর্বেই এরা এই শেয়ার মালিকগণ লভ্যাংশ পেয়ে থাকে। এই জন্য এদেরকে বলা হচ্ছে অগ্রাধিকার বা অগ্রাধিকার শেয়ার। এরপরে রয়েছে সাধারণ শেয়ার মূলধন। অনেকেই সাধারণ শেয়ার মূলধন ক্রয় করে থাকে, কারণ হচ্ছে সাধারণ শেয়ারের লভ্যাংশ কিন্তু
স্থির থাকে না সাধারণত। এই লভ্যাংশটা কম বেশি হয়, ওঠানামা করে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধি পায়। এই জন্য অনেকেই এই সাধারণ শেয়ার মূলধনের প্রতি একটু বেশি আগ্রহী। এরপরে রয়েছে সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিলটা কি? সংরক্ষিত তহবিল হচ্ছে মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় ভবিষ্যতে অর্থায়নের জন্য, ভবিষ্যতে প্রকল্প বড় করার জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবহার হবে। এই কারণে মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রেখে দেওয়াকে বলছি আমরা সংরক্ষিত তহবিল। এই সংরক্ষিত তহবিলেরও কিন্তু একটি ব্যয় রয়েছে। তোমরা বলো তো, সংরক্ষিত তহবিলের কেমন ব্যয় থাকতে পারে? একটু আগেই কিন্তু আমরা পড়েছি সুযোগ ব্যয়। তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের যে সংরক্ষিত তহবিল থাকে এটার কিন্তু একটা করে সুযোগ ব্যয় রয়েছে। কেমন? মনে করো প্রতিষ্ঠান এই মূলধনটা যদি নিজে ইউজ না করে অন্য কোথাও বিনিয়োগ করতো, সেখান থেকে আয় হতো। তাহলে যেহেতু নিজের প্রতিষ্ঠানে ব্যবহারের ফলে সেই আয়টা করতে পারছে না, এটাই হবে ওই প্রতিষ্ঠানের জন্য সুযোগ ব্যয়, এই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। আমার মনে হয় বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব যে বিভিন্ন মূলধন সংগ্রহের জন্য করে বা যে ব্যয়টা হয় সেটা নির্ণয় কিভাবে করা হয় আমরা দেখে নেব আস্তে আস্তে। প্রথমে আমরা দেখে নিব ঋণ মূলধন ব্যয় নির্ণয়। ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করা হয় এটা আমরা দেখে নেব। এটার জন্য করে প্রথমে একটি উদাহরণ একটু দিয়ে নিই, যে যদি আমি কোনো প্রতিষ্ঠান থেকে 10% সুদের হারে ঋণ গ্রহণ করি, তাহলে এই 10% কি হবে আমার? এই 10% হবে আমার ঋণ মূলধন ব্যয়। কিন্তু কোম্পানি যদি কর ইউজ করে বা কোম্পানিকে কর দিতে হয়, সেক্ষেত্রে এক্সাক্ট কত পার্সেন্ট আসবে সেটা আমরা বের করার জন্য করে একটা সূত্র দেখব। অর্থাৎ এই 10% ব্যয়কে আমরা বলছি কর সমন্বয় পূর্ব ঋণ মূলধন ব্যয়। অর্থাৎ এখনো করটাকে আমরা সমন্বয় করিনি, তাহলে কর সমন্বয় করলে আমাদের মূলধন ব্যয় কত দাঁড়াবে সেটা আমরা এখন একটু দেখি। সূত্রটা হবে এইরকম: কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 মাইনাস কর হার। এটি হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। তাহলে দেখো তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে। এখানে বলা আছে যে মনে করো সোনালী ব্যাংক মুদি দোকানিকে 10 লক্ষ টাকা 15% হারে ঋণ দিতে সম্মত হয়। এক্ষেত্রে মুদি দোকানে ঋণ মূলধন ব্যয় কত, এটা আমরা একটু নির্ণয় করি। আচ্ছা, তাহলে 15% হারে ঋণ মূলধন দেয়, তাহলে এখানে বলতো কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কত? 15%। অর্থাৎ এখনো কর দেইনি, তার পূর্বেই আমাকে কত টাকা পরিশোধ করতে হতো? 15%। এখন ইন্টু 1 মাইনাস, ধরে নিলাম কোম্পানিটি 30% কর প্রদান করে, সেক্ষেত্রে আমার দেখো ঋণ মূলধন ব্যয় কততে দাঁড়াবে? যদিও প্রাথমিক অবস্থায় 15% ছিল আমার ঋণ মূলধন ব্যয়, কিন্তু এক্স্যাক্টলি আমাকে প্রদান করতে হচ্ছে কত? 10.5
50% ঋণ মূলধন ব্যয়। তাহলে এটি গেল আমাদের এভাবে আমরা ঋণ মূলধন ব্যয়টা নির্ণয় করব। এরপর দেখব আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হয়। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এর সূত্রটা কি দাঁড়াবে? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ ইনটু 100। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একজন অগ্রাধিকার শেয়ার মালিক সেই অগ্রাধিকার শেয়ারের এগেনস্টে যে পরিমাণ লভ্যাংশ প্রত্যাশা করে এটি হচ্ছে ওই শেয়ারের ব্যয়। তাহলে আমরা এটা কিভাবে বের করব? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, অর্থাৎ তিনি যে লভ্যাংশটা প্রত্যাশা করে সেটাকে ভাগ দেব কি দিয়ে? শেয়ার বিক্রয় হতে প্রাপ্ত অর্থ, অর্থাৎ ওই অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে আমরা কত টাকা সংগ্রহ করেছি বা কত টাকা পেয়েছি, এটি হবে আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয়। দেখো এখানে বলা আছে, উদাহরণ দেখো, একটি কোম্পানি 1000 টাকার লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে। বর্ণিত তথ্যাদি ব্যবহার করে উক্ত শেয়ারের ব্যয় নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমরা ইনফরমেশন দেখলাম যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত। এখানে বলছে যে 1000 টাকা লিখিত মূল্যের, অর্থাৎ এই শেয়ারের যে মূল্যটা ছিল সেটা দাম কত ছিল? 1000 টাকা। তার কত শতাংশ অগ্রাধিকার শেয়ারে বাজারে বিক্রয় করব? 10%, অর্থাৎ 1000 এর 10%। আর শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, প্রতিটি শেয়ার বিক্রয় করেছি আমরা কত? 820 টাকায়। তাহলে 1000 এর 10% মানে হলো 100, 820 ইন্টু 100। তাহলে এটা আমাদের দাঁড়াবে 12.20%। তার মানে এই যে অগ্রাধিকার শেয়ার মূলধন আমরা ব্যবহার করব, এই অগ্রাধিকার শেয়ার মূলধনের ক্ষেত্রে আমার 12.20% এটি হবে আমাদের ব্যয়। তাহলে আমরা দেখলাম ঋণ মূলধন কিভাবে ব্যয় নির্ণয় করে, এরপর দেখলাম আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করে। দেখো তোমাদের অগ্রাধিকার শেয়ার নির্ণয়ের 66 পৃষ্ঠায় একটি কাজ কিন্তু দেওয়া আছে। এখানে বলা আছে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। তোমরা কি করতে পারবে? এতে আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি এটি কিভাবে করতে হবে। দেখো আমাদের বলছে কি এখানে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। 8% লিখিত মূল্য কত ছিল? 100। তাহলে 100 এর 8%, আর প্রতিটি শেয়ার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ কত? 90 গুণ 100। তাহলে 100 এর 8% করলে 8 বের হবে, 90 গুণ 100। তার মানে কত হলো আমাদের? এটি আসবে 8.8888 এরকম সামথিং। তাহলে আমরা এটাকে নিব 8.89%। অর্থাৎ তোমাদের 66 পৃষ্ঠায় যে কাজটি দেওয়া রয়েছে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ে, এটাতে করে দেখলাম আমরা যে 8.89% আমাদের এই শেয়ারের ব্যয়টি হবে। এইরকম ঠিক আমরা যেমন ঋণ মূলধন ব্যয় নির্ণয় করলাম, অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করলাম, এরপরে রয়েছে আমাদের
সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার পদ্ধতি রয়েছে, তারপরে সংরক্ষিত আয়ের একটি ব্যয় রয়েছে, এইরকম আরো কিছু আমরা দেখব। আসলে চ্যাপ্টারটি অত্যন্ত বড়, একটি পর্বে এটি শেষ করা সম্ভব নয়। আজকে মোটামুটি আমরা কিছুটা অংশ সম্পর্কে জানলাম। পরবর্তী কোনো পর্বে আমরা সাধারণ শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, সংরক্ষিত ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো শিখব এবং এর পাশাপাশি বাস্তবিক কোনো গাণিতিক একটা সমস্যা সলভ করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।